এই মুহূর্তে ঢাকা ন্যাশনাল মেডিকেলে আছেন সহকর্মী আশিক মাহমুদ। বাকি তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। আশিক, সময় অনেকটা গড়িয়েছে, এখন পর্যন্ত কি কি তথ্য পাওয়া গেলে একবারে জেনে নিতে চাই। নিহতের পরিচয় যতটুকু বিস্তারিতভাবে জানা যায় এবং ঠিক কী কারণে আততায়ীর গুলিবিদ্ধ হলেন তিনি কতটুকু জানতে পারেন আমাদেরকে জানাবেন আশিক। রাকিব, তারিক সাইদ মামুন, যার উপর সন্ত্রাসী হামলা হয়েছে এবং যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তিনি এই পুরান ঢাকার এই যে জেলা দায়রা জজ আদালত, অর্থাৎ জেলা দায়রা জজ আদালতে তিনি হত্যা মামলার হাজিরা দিতে এসেছিলেন এবং হাজিরা দিতে এখানে ঠিক এইখানটাতে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এইখানটাতে গাড়িতে নামার পরেই দুইজন অস্ত্রধারী তাকে তাড়া করে এবং সে দৌড়ে এই গেট দিয়ে, অর্থাৎ এই ন্যাশনাল মেডিকেলের গেট দিয়ে সে দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিল। দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে এবং একাধিক গুলি করার পরে তার একটি গুলি তার পিঠে লেগে বুক বের হয়ে গেছে এবং সাথে সাথে তিনি এই ঠিক যে জায়গাটি আমি দেখাচ্ছি, এই ক্যামেরাতে দেখা যাচ্ছে, এই জায়গাটিতে তিনি লুটিয়ে পড়েন। পরবর্তীতে এখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মামুনকে ঘোষণা করে। আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি, এই তারেক সাইদ মামুন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা ছিল। তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং শীর্ষ সন্ত্রাসী ইমনের একসময় বন্ধু ছিলেন এবং পরবর্তীতে ইমনের সাথে তার এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সেই গত 23 সালের তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে এই মামুনকে হত্যা করতে ইমন বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছিল। তখন একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছিল। ওই যাত্রায় মামুন প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা খবর পাচ্ছিলাম যে মামুনকে হত্যার এক ধরনের চেষ্টা আছে, বিভিন্ন মহল থেকে তাকে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে। যদিও সে আসলে কোনো ধরনের নিরাপত্তা বা কোনো ধরনের আত্মরক্ষা ছাড়াই সে এই কোর্টে তিনি হাজিরা দিতে আসতেন এবং নিয়মিত তিনি একটি হত্যা মামলার তিনি হাজিরা দিতেন এবং সেই হাজিরা দিতে এসে আজ কিন্তু তার উপরে এই হামলার ঘটনাটি ঘটলো এবং দুজনকে আমরা দেখেছি সিসি ক্যামেরায়। সেই দুজন ব্যক্তি তাকে পেছন থেকে কিন্তু গুলি করে এবং ধারণা করা হচ্ছে যে এই ঘটনায় তাদের যে পূর্বের যে দ্বন্দ্ব, অর্থাৎ সন্ত্রাসী, অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের যে আধিপত্য এবং আন্ডারওয়ার্ল্ডের এই আধিপত্যের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, এটি আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এবং ধারণা করা হয় 2023 সালে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ইমন বাহিনী, অর্থাৎ ক্যাপ্টেন ইমন বাহিনী জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছিলাম। এই ঘটনার সাথে আসলে এখন পর্যন্ত সরাসরি কারা জড়িত সেই বিষয়টি এখন পর্যন্ত আমরাও নিশ্চিত হতে পারিনি। পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাইনি, তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার যে জের, সেই জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। রাকিব, অনেক ধন্যবাদ আশিক। এখন পর্যন্ত আসলে বেশ কিছু বিষয় আসলে স্পষ্ট হলো। প্রথমত, যিনি আসলে নিহত হয়েছেন তারিক সাইদ মামুন, তিনি আদালতে হাজিরা দিতে এসে আসলে গুলিবিদ্ধ হয়েছেন। তবে এটা আসলে নিশ্চিত নয় যে এটা সানজিদুল ইসলাম ইমনের যে গ্রুপটা আছে তারা আসলে এই কাজটা করেছে কিনা। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও আপডেট আমরা ধাপে ধাপে পেতে থাকবো। সহকর্মী আশিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। জাতীয় নির্বাচনের ওপর ভবিষ্যৎ নির্ভর করছে দেশের। সুষ্ঠু এবং সুন্দর ভোটের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। বলেছেন, নির্বাচন হবেই, এ নিয়ে কোনো শঙ্কা নেই। সকালে কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালে এসব কথা বলেন কমিশনার। বলেছেন, নির্বাচনের আর মাত্র 80 থেকে 90 দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। প্রিজাইডিং পোলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি এই কারণে যে আসলে আমাদের যে যুগ্ম সচিব নির্বাচন কমিশন একবারে টু দ্য পয়েন্টে আপনার যে ক্ষমতা সেটি কিন্তু উল্লেখ করেছে। শিরোনামে বলছিলাম, জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ থাকলেও একটি মহল ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই আন্দোলনের সব কৃতিত্ব কেউ যদি ছাত্রদের হাতে তুলে দিতে চান তা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আলাদা দুই অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মহাসচিবের আলোচনা। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে একটি দল বিভেদ সৃষ্টি করছে। এরা আজকে দেশ থেকে গিরে চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে
বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ থাকলেও তা বানচালের চেষ্টা করছে একটি মহল, অভিযোগ বিএনপি মহাসচিবের। একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তার পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? এদিকে বিএনপির গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের একটি অনুষ্ঠানে কথা বলেন মঈন খান। তিনি বলেন, জুলাই আন্দোলন ৩৬ দিনের নয়, ১৭ বছরের ফসল। এই ফসল কারোর একার নয়। প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজনীতি ছিলাম এবং এই সব কিছুর ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন ৫ই আগস্ট এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। এখন দেশের প্রধান চ্যালেঞ্জ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা বলেও জানান তিনি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে, সেই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি। শিক্ষকরা বলছেন, ১০ম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। সচিবালয়ে আজ শিক্ষকদের সাথে বৈঠকে বসবেন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জুলিয়া তানহার প্রতিবেদনে বিস্তারিত। দেশের ৬৫,৫৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৩,৮৩,০০০-এরও বেশি। এই শিক্ষকরা এবার মাঠে নেমেছেন ৩ দফা দাবি নিয়ে। চলছে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিও। ১০ম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি তাদের। সড়ক অবরোধে পুলিশি বাধার পর কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান করছেন তারা। আমরা এখানেই অবস্থান করব যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদের এই শিক্ষক নেতাদের সাথে কোনো আপোষ না করে, প্রজ্ঞাপন জারি না করে। আমাদের প্রমোশন হচ্ছে না। এই যে আমাদের সামাজিক হেয় প্রতিপন্ন থেকে আমরা আজকের এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমাদের ৬৪ জেলায় আমরা এক অভিন্নভাবে আছি। মার খেলাম, কেন গুল্লি পড়লো, কেন গরম পানি পড়লো আমাদের গায়ে, আমরা জবাব চাই। প্রশাসন কেন আমাদের নির্যাতন করলো? বিকেলে প্রশাসনের সাথে শিক্ষকদের আলোচনার কথা রয়েছে। তারা বলছেন, দাবি মেনে নিলে সরকারি ছুটির দিনেও তারা ক্লাস করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন। তারা আমাদের কথা দিয়েছে আজকে অর্থ মন্ত্রণালয়ের সাথে সচিব মহোদয় সহ আমাদের মন্ত্রণালয়ের কথা বলবেন। যদি বিকেল 5টার মিটিংয়ে আমরা ইতিবাচক কোনো সাড়া পাই, তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। এখানে যারা শিক্ষক ছিল তারা এই দাবি মানে নাই, তারপর থেকে আবার আমাদের সিদ্ধান্ত বদল করেছেন শিক্ষক নেতারা। আমাদের কর্মবিরতি আবার চলবে এবং দাবি না আদায় পর্যন্ত চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা শিক্ষক এই শহীদ মিনারে অবস্থান এখানেই থাকবে, প্লাস ৬৪ যারা একসাথে আমাদের কর্মবিরতি দাবি মানা না পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সেটা চলবে এবং আজকেও 5টা যদি ওনারা আমাদের দাবি পূরণ না করে আমরা একেবারে লাগাতার চলতে থাকবে আমাদের কর্মসূচি। এর আগে রবিবার প্রশাসনের সাথে আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিলেও তোপের মুখে তা প্রত্যাহার করে নেয় শিক্ষক প্রতিনিধিরা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি আরও আপডেট আমরা জানতে চাই। যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, আমরা শিরোনামে বলছিলাম বিকেলে 2 সচিবের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকের ওপরে অনেক কিছু নির্ভর করছে। একটু ধারণা পেতে চাই আপনার কাছ থেকে, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? 3 দফা দাবি আদায় এখন পর্যন্ত কোনো রকমের আশাবাদ পাচ্ছেন কিনা? শিক্ষকদের অবস্থানটা একটু জেনে নিতে চাই। রাকিব, যে 3 দফা দাবি নিয়ে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করছেন এবং সারা দেশে যে 3 লাখেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে তারা কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির মূলত 3টি দাবি। এই 3টি দাবির মধ্যে প্রথম দাবি রয়েছে 13তম গ্রেড থেকে এই শিক্ষক, সহকারী শিক্ষক যারা রয়েছেন, যারা চাকরি নেবার পর থেকেই 13তম গ্রেডে চাকরি করতে হচ্ছে তারা চাইছেন তারা যেন 10ম গ্রেডে উন্নীত হতে পারেন। এছাড়া পাশাপাশি তাদের দাবি রয়েছে
তারা প্রতি 10 বছর এবং 16 বছর পর পর যেন তাদের পদোন্নতি হয় এবং তারা যাতে ভাতা দিন তাদের আরও বাড়ে, এই দাবিগুলো তারা করেছেন। তারা রাজপথে নেমেছিলেন, তাদের উপরে পুলিশ তাদের উপরে হামলা করে তাদের প্রতিরোধ করে তাদের সরিয়ে দেয় সেখান থেকে। এরপর তারা শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি করেছেন। গতকাল তারা মন্ত্রণালয়ের সাথে কথা বললেও আলোচনায় কোনো রকমের অগ্রগতি না হয় তারা আবারও কর্মসূচি পালন করছেন। আমরা একজনের সাথে কথা বলবো, যেহেতু 5টা আপনাদের আলোচনার কথা রয়েছে, যদি দাবি না মানা হয় এরপরে কর্মসূচি কি দেবেন আপনারা? ধন্যবাদ 71 টিভিকে শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরার জন্য। আসলে আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ভিত রচনা করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, কিন্তু এই প্রাথমিক শিক্ষকরা সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা রকম বৈষম্যের শিকার। আজ আসলে এই বৈষম্যহীন বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে আমরা যে বৈষম্যহীন সমাজের কথা বলছি, সেখানে শিক্ষক সমাজ নানানভাবে উপেক্ষিত, নানাভাবে অবহেলিত। আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরে যারা আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়েও 10ম গ্রেডে চাকরি করে, অথচ আমরা সেখান থেকে বঞ্চিত। আমাদের এখানে দীর্ঘদিন একটা শিক্ষক 27-28 বছর ধরে চাকরি করে, কিন্তু কোনো পদোন্নতি নাই। আমাদের নানানভাবে আমরা মাত্র 6 টাকা টিফিন ভাতা পাই, যেখানে ব্যাংক কর্মকর্তারা প্রতিদিন 400 টাকা পায়। আশা করি আপনাদের এই দাবিগুলো পূরণ করা হবে এবং আলোচনাটা ফলপ্রসূ একটা ফলাফল তারা পাবেন বলে আমরা আশা করছি। আলোচনাটি হবে 5টার পর। আলোচনার পর জানা যাবে পরবর্তী কর্মসূচি কী হবে, আলোচনা না মানলে কি কর্মসূচি তারা দেবেন। রাকিব, এই ছিল এখন পর্যন্ত শহীদ মিনার থেকে। অবশ্যই ফরহাদ, এখনো ঘন্টা 3 সময় বাকি রয়েছে। আপনি তো আছেনই, প্রতিনিয়ত আপনার কাছ থেকে সে আপডেট পেতে থাকবো এবং দর্শকদেরকে সেটা জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। শিরোনামে বলছিলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কথিত লকডাউন কর্মসূচি, সেটাকে ঘিরে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা প্রতিরোধে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। এরই মধ্যে সড়কে মহড়া দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে আজ থেকে চলছে ডিএমপি সাঁড়াশি অভিযানও। আজ থেকে ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল, মেস এবং শিক্ষা প্রতিষ্ঠানের হলে বিশেষ তল্লাশি শুরু হবে। পাশাপাশি গ্রেফতার, টহল এবং সাইবার মনিটরিং কার্যক্রম বাড়ানো হবে। গুরুত্বপূর্ণ স্থাপনায় এরই মধ্যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। ডিএমপির পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীও আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বলে জানা গেছে। শনিবার ডিএমপি সদর দপ্তরে হওয়া এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 13 নভেম্বর বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে হওয়া মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। 12তম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান সাক্ষ্য দিচ্ছেন। আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে জবানবন্দি শুনছেন ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। পলাতক আছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 24 আসামি। এছাড়া রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি এবং আরও 2 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল 1 আজ 2 জন সাক্ষী নিয়েছেন এবং বিচার কাজ আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিরতিতে এক ব্রিফিংয়ে প্রসিকিউশন আইনজীবী জানান, 8 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সকল বিচারিক কার্যক্রম শেষ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, সকাল থেকে আসলে আপনি 1 এবং 2 দুটো ট্রাইব্যুনালই ফলো করেছেন। নানামুখী ব্যস্ততা সেখানে ছিল। দিনের এই পর্যায়ে একবারে আপডেটটা নিয়ে নিতে চাই আপনার কাছ থেকে। সারাদিনে কোন কোন মামলার শুনানি হলো এবং প্রসিকিউশনের আইনজীবী তিনি আসলে কি বলেন এবং এখনকার আপডেট আমাদেরকে জানাবেন। সৈকত, আজকের এই মামলা দুটির আগে সম্পূর্ণ বিষয় একটু আগে জানিয়ে নেই। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের যে মানবতা বিরুদ্ধে অপরাধ হয়েছিল, সেই ঘটনায় যে মামলাটির প্রথম বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী 13ই নভেম্বর সেই মামলাটির রায় কবে নির্ধারিত হবে, মানে সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলাটি আগামী 13 নভেম্বর নির্ধারিত হবে যে কবে রায় দেওয়া হবে। সেই ডেটকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বেশ জোরদার করা হয়েছে, প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে নিরাপত্তা প্রশাসন থেকেও কিন্তু একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে এই ট্রাইব্যুনাল বা এর আশেপাশে যে এলাকা রয়েছে, জানেন যে ট্রাইব্যুনাল ঠিক সামনেই জাতীয় ঈদগাহ ময়দান রয়েছে, সেখানেই অনেক গাড়ি রাখা হতো, দোকানপাট ছিল, সেইগুলোও অনেকটা উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানে বলা চলে যে এই 13 নভেম্বরের রায়কে বিবেচনা করে দিনকে বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর বাইরে আজকে যা ট্রাইব্যুনাল যে দুটি মামলা জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যে বিচার কাজ, সেখানে আজকে 10ম দিনের সাক্ষ্য গ্রহণে যে 12তম সাক্ষী দিয়েছেন আকিব রেজা খান, তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। কিছুক্ষণ আগে আবার শুনানি শুরু হলো। মামলা যেহেতু বিচার কাজ মাঝখানে বিরতিতে ছিল, 2:30 পর্যন্ত বিরতি,
শুনানিতে হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন, আপনি জানেন যে এই মামলায় 6 জন গ্রেপ্তার আছেন, তাদের পক্ষে আইনজীবী রয়েছে এবং 24 জন আসামি পলাতক রয়েছে। তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে 4 জন আইনজীবী রয়েছে তারা সবাই এই সাক্ষীকে জেরা করবেন। তিনি যেহেতু ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সাক্ষী এবং এই মামলার বিষয়ে আজকে প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন জবানবন্দিতে সাক্ষী কী জবানবন্দি দিয়েছেন, কার কার সংশ্লিষ্টতা ছিল, সের বাইরে তিনি একটা বিষয় বলেছেন যে আগামী জানুয়ারি মাসের মধ্যে এই আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ শেষ হবে। আমরা আসলে একটু আগে আপনার দেওয়া তথ্য এবং যেই খবরগুলো আপনি আসলে জানাচ্ছিলেন সেগুলো দর্শকদেরকে জানালাম। নিশ্চয়ই আপনার কাছ থেকে প্রতিবেদন আরও বিস্তারিত আমরা জানতে পারবো এবং ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সৈকত সাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন ট্রাইব্যুনাল থেকে। রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এই আদেশের ফলে লতিফ সিদ্দিকী কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। গেল 6 নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দেন। গুমে জড়িত বেশিরভাগ কর্মকর্তারাও জানতেন না তারা কাদের অপহরণ করছে। শুধুমাত্র একটি ফোন নাম্বার এবং লোকেশন দেখেই ভুক্তভোগীকে উঠিয়ে নিতেন তারা। পরে কয়েক হাত বদল করে করা হতো গুম। এক প্রক্রিয়ায় এক কর্মকর্তা চিনতেন না অন্যজনকে। আর জড়িত কর্মকর্তারা এখনও বাহিনীতে আছে বলে জানিয়েছে গুম কমিশন। তাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। চিত্র অত্যন্ত করুণ। এম ইলিয়াস আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক। 2012 সালে 17 এপ্রিল তাকে অপহরণ করা হয়। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। অভিযোগ, তাকে গুম করে আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হাজার হাজার মানুষ গুম করার অভিযোগ আছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, যার অনুসন্ধান করছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। গুমে জড়িত অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে কমিশন। জিজ্ঞাসাবাদে জানা গেছে কর্মকর্তারা নিজেরাই জানতেন না কাদেরকে অপহরণ করছেন তারা। টিমে 7 জন বা 8 জন ছিলেন বা 10 জন বা আরও বেশি লোক ছিলেন। তারা যখন মিস্টার এক্সকে উঠায়, তারা কিন্তু মিস্টার এক্সের নাম জানে না। তারা হয়তো কমান্ডার হয়তো জানে ওইটার যে কমান্ড দিয়েছেন, অথবা কমান্ডারও জানেন না, তাকে একটা মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করে বলা হয়েছে যে এটা এই জায়গায় অবস্থান করছে এবং এই ট্র্যাকার নিয়ে ওরা হয়তো ওই মানুষটিকে চিহ্নিত করে উঠিয়েছে। কয়েক বাহিনী মিলে একজনকে গুম করেছে। ফলে শেষ কোন বাহিনী বা কাদের হাতে গুম হয়েছে ভুক্তভোগীরা তার তথ্য মেলাতে পারছে না কমিশন। যে কোন টিম তাকে উঠিয়েছে, কোথা থেকে উঠিয়েছে, কিভাবে উঠিয়েছে এবং কোথায় নিয়ে গেছে। কিন্তু তারপর নিয়ে যাওয়ার পর যেখানে রেখেছে সেখান থেকে কোন টিম 4 দিন পর নিয়েছে এটার আর হদিস পাওয়া যাচ্ছে না, কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। এবং তারপর তাকে নিয়ে কোথায় নিয়ে তাকে খালাস করছে বা তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে সেটা আমরা এখন পর্যন্ত বের করতে পারছি না। কাজটি চলমান রয়েছে। আর অন্তর্বর্তী সরকারের সময় গুমের আলামত নষ্ট করা হয়েছে। জড়িত কর্মকর্তা এখনও কাজে আছেন বলে জানায় কমিশন। ডিজিএফআই তিনি তার তত্ত্বাবধানে, সম্ভবত উনি লেফটেন্যান্ট জেনারেল বর্তমান, তার তত্ত্বাবধানে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়, আলামত নষ্ট করা হয়, পেইন্ট করা হয়, বিল্ডিংয়ের অনেক স্ট্রাকচারে পরিবর্তন আনা হয়। এদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। সরকার পরিবর্তন পরও তারা তাদের অপরাধ ঢাকার চেষ্টা করেছে। তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ আবার পুনরাবৃত্তি হবে না, এই নিশ্চয়তা দেওয়া যায় না। গুমে জড়িত কর্মকর্তাদের কোনো ছাড় না দিতে সরকার সহ সব দলের প্রতি আহ্বান ভুক্তভোগীদের। কেউ কোনো ছাড় দেবেন না। মোহন ইসলাম, 71, ঢাকা। পরিবেশ বাঁচাতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ঢাকা উত্তর সিটির প্রকল্পকে অনুমোদন দেয়নি খোদ পরিবেশ অধিদপ্তর। 42.5 মেগাওয়াট ক্ষমতার আমিনবাজার ল্যান্ডফিল বর্জ্য বিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যৎ এখন হুমকির মুখে। উত্তর সিটি বলছে অনুমোদন পেলে 2 বছরের মধ্যেই সফল হওয়া সম্ভব। যদিও একজন বিশেষজ্ঞ জানান ওই প্রকল্পে যেভাবে বর্জ্য পোড়ানো হবে তা ক্ষতিকর। সুবল মাহমুদের প্রতিবেদন।
ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা একটি কঠিন চ্যালেঞ্জ। প্রতিদিনের হাজার হাজার টন বর্জ্য ফেলার মূল কেন্দ্র আমিনবাজার ল্যান্ডফিল্ড। তবে সেটি এখনও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার উদাহরণ হতে পারেনি। ফলে এটি এখন ঢাকার অন্যতম বড় সমস্যার নাম। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় এখানকার বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প নেয় উত্তর সিটি কর্পোরেশন, যার কাজ শেষ হওয়ার কথা ছিল 2027 সালে। তবে কত ডিগ্রিতে বর্জ্য পোড়ানো হবে সেই ছাড়পত্র এখনো দেয়নি পরিবেশ অধিদপ্তর। এটা বেসিক্যালি একটা ইনসিনারেশন প্ল্যান্ট, এখানে ওয়েস্টটাকে বার্ন করা হবে। তো এখানে একটা টেম্পারেচারের বিষয় আছে, 850 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার বার্ন করা হবে নাকি 1000 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার বার্ন হবে, এই বিষয়টা নিয়ে এখনও সরকার থেকে, পরিবেশ মন্ত্রণালয় থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত আমরা পাইনি। তো এটা সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে বলা সম্ভব না যে কবে থেকে এখানে হবে, আপনার পাওয়ার জেনারেশন হবে। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হলো বর্জ্য আলাদা করার প্রক্রিয়া। চীনা কোম্পানি চেয়েছে মিশ্র বর্জ্য, কিন্তু বাসাবাড়ি থেকে প্লাস্টিক ও দাহ্য বস্তু আলাদা করে ফেললে সেটি সম্ভব হবে না। দৈনিক দেওয়ার কথা ছিল 3000 টন, আমরা এই মুহূর্তে সিটি কর্পোরেশন জেনারেলি প্রডিউস করছি 4000 টন। সো অ্যামাউন্ট ওয়াইজ আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু ওখানে বলা আছে এটা মিক্সড ওয়েস্ট দিতে হবে, আদারওয়াইজ এই ওয়েস্টটাকে তারা ডিসকোয়ালিফাই করবে, আর ডিসকোয়ালিফাই করলে এটার জন্য একটা পেনাল্টি সিটি কর্পোরেশনকে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন যে প্রক্রিয়ায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায় তা পরিবেশ সম্মত নয়। তোড়জোড় করে কাজ শুরু করার পরে সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করার হয়েছে এবং তারপরে এটা মাঝপথে থেমে যাওয়ার ফলে এখন টোটাল বর্জ্য ব্যবস্থাপনাটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই ক্ষেত্রে ইনসিনারেটরের ব্যবহার করার যে বিষয়টি আছে সেটি খুবই একটি সেন্সিটিভ বিষয়। আমিনবাজার ল্যান্ডফিল্ড থেকেই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় বড় সমাধান আসার কথা ছিল, কিন্তু পরিকল্পনা, সমন্বয় আর ব্যবস্থাপনায় ঘাটতির কারণে সেই প্রকল্প এখন থমকে আছে। পাহাড় সমান বর্জ্যের স্তূপ নিয়ে এখন কি করবে সিটি কর্পোরেশন? সুমন মাহমুদ, 71, ঢাকা। চট্টগ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, উদ্যোক্তা, আইনজীবী, চাকুরিজীবী এবং মানবাধিকার কর্মী সহ সব শ্রেণী পেশার নারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের, কারণ তারা সবাই অপেক্ষা করছেন নতুন সরকারের। তাদের প্রত্যাশার মূল সুর নিরাপত্তা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, নারী শিক্ষা, উদ্যোক্তাদের জন্য সুযোগ বৃদ্ধি, ভোট কেন্দ্রের সুরক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতাকে ঘিরে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় উৎসব জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার নারীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা। কারণ তারা মনে করেন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়লেও রাজনীতিতে তাদের সিদ্ধান্তমূলক ভূমিকা এখনও চ্যালেঞ্জের মুখে। নারী ভোটাররা বলেন আসন্ন নির্বাচন যেন ভীতিমুক্ত ও অংশগ্রহণমূলক হয়, সেটাই প্রধান দাবি। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা দূর করতে কেবল আইন নয়, সামাজিক ও রাজনৈতিক সদিচ্ছা দরকার। নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মসংস্থানের স্থানে মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আসলে রাষ্ট্র সুনজর দেবে। ভোট গণনা বা ভোটার হিসেবে না, নারীদেরকে আসলে তার যোগ্য নারীদের নেতৃত্বকে বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। নারীরা বলতে চান শিক্ষাঙ্গন নিরাপদ রাখার পাশাপাশি ভোট দেওয়ার ক্ষেত্রে নারীদের উপর প্রভাব বা মত চাপিয়ে না দেওয়াটাই প্রকৃত গণতন্ত্রের চর্চা। বাক স্বাধীনতা ও মুক্ত মত প্রকাশের ক্ষেত্রগুলো যেন আরও উন্মুক্ত হয়, যেন এই নির্বাচন হয়ে ওঠে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং নারী বান্ধব। সবাই মিলে যদি একটা অবস্থানের মধ্য দিয়ে আমরা একটা শান্তিপূর্ণ দেশ গঠন করতে পারি, যেখানে নারী কখনো নিরাপত্তাহীনতায় ভুগবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাংস্কৃতিক অঙ্গনে নারীরা খুব স্বতঃস্ফূর্তভাবে নিরাপদ বোধ করবে, এরকম কর্মকাণ্ড করতে পারবে, সেই সংস্কৃতি কৃষ্টি ভালোবাসবে, সেরকম মুক্তমনা মানুষ যাতে নির্বাচিত হয়ে আসে। উদ্যোক্তা ও কর্মজীবী নারীরা বলেন নারীদের বিষয়ে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। উন্নয়ন তখনই টেকসই হবে যখন সিদ্ধান্ত গ্রহণে নারীও থাকবে। নিরাপত্তার জায়গাটা সর্বোচ্চ নিশ্চিত করুন, এবং এই নিরাপত্তার জায়গাটা আমি বলবো সামাজিক নিরাপত্তা, আমার পারিবারিক নিরাপত্তা, আমার ফাইন্যান্সিয়াল নিরাপত্তা। এমন একটি সরকার আমরা নারীরা আশা করে যারা
যে নারী পুরুষ সবাইকে উভয় ক্ষেত্রে না রেখে সমানভাবে রেখে যাতে নারীর কাজ করার ক্ষমতাটা দেয়। মানবাধিকার নেতৃবৃন্দের দাবি স্বচ্ছ প্রশাসন ও নিরাপদ পরিবেশ। ভোট কেন্দ্রে যদি নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায় তবে নারীরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। আমরা চাইবো একটা নিরাপদ, নারী বান্ধব, সুন্দর একটা পরিবেশ ভোট কেন্দ্রে। আমরা চাইবো প্রশাসনিক স্বচ্ছতা এবং প্রশাসনিক স্বচ্ছতার পাশাপাশি আমরা চাইবো মানবাধিকার কর্মীদের নিয়োগ করা, যেন একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 66,68,518 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 32,19,917 জন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দরে পরিণত করতে আন্তর্জাতিক প্রযুক্তি, দক্ষতা এবং বিনিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তবে বন্দরের স্বার্থ বিঘ্ন করে বন্দরের কোনো টার্মিনালের দায়িত্ব কাউকে দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চর টার্মিনাল কন্টেইনার ইয়ার্ড, বে টার্মিনালের পরিবহন টার্মিনাল উদ্বোধন করে এসব কথা জানান উপদেষ্টা। জয়ুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। চট্টগ্রাম বন্দরে জাহাজ প্রবেশে জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয়। এছাড়া 9.5 মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভেড়ানো যায় না। তাই বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়ার চর টার্মিনাল ও বে টার্মিনালের উপর গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকালে লালদিয়ার চর কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনালের পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ উপদেষ্টা। এই সময় নৌ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে আন্তর্জাতিক মানের প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগের বিকল্প নেই। এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বাংলাদেশে আপনি জানেন যে খুব কম বড় বড় সেক্টরে ইনভেস্টমেন্ট খুবই কম হয়েছে। আমি যে মনে করি যে এই যে সম্প্রসারণটা হচ্ছে চিটাগং পোর্টের, এখানে 4 থেকে 5 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হবে। আমার কাছে অনেক অফার আছে, যেমন ধরুন রেলওয়ে ট্র্যাক আলাদা করার জন্য, যাতে কন্টেনারগুলো চলে যেতে পারে। বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরকে কেন্দ্র করে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্দরের স্বার্থ বিঘ্ন হয় এমন কোনো কাজ করা হবে না। আই এম দ্য লাস্ট পারসন আমার দেশের ক্ষতি করে কাউকে দেবো, এবং যারা এই কথা বলে তারা দে শুড কাম টু মি অ্যান্ড টক টু মি। আই এম লাস্ট পারসন, আমার দেশের ক্ষতি হবে আর আমি এটা দিব। আমার যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, আই উইল নট গিভ ইট, এটা শিওর থাকেন। বন্দরের পরিবহন সক্ষমতা বাড়াতে স্থল যোগাযোগের পাশাপাশি রেল ও নৌ যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। 2035-এ আমাদের প্রায় ডবল কার্গো হ্যান্ডলিং করতে হবে। তার মানে কি আমাদের এখন একটা ডেডিকেটেড রেল ফ্রেট সার্ভিস থাকতে হবে, যেখানে শুধু অনলি ফর কার্গো অ্যান্ড কন্টেইনার্স। এইটা একটা বিষয়। আর একটা হলো আপনার ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেও আমরা বাড়াইতে চাচ্ছি, যেটা আপনার পানগাদে আমরা শুরু করছি এবং ভবিষ্যতে আরও আইসিটি হবে। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির বিষয়ে হাইকোর্ট 1 মাসের নিষেধাজ্ঞা দেয়, এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে জানান উপদেষ্টা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। ভোগান্তি দূর করতে ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সংস্কার করার পর যানজট কিছুটা কমলেও জনদুর্ভোগ কমেনি। নির্ধারিত সময়ে 4 লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ঢাকা, সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের 2 পাশে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে ধুলাবালি। এতে চরম দুর্ভোগী এলাকাবাসী সহ যাত্রীরা। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। জালালউদ্দিন রুমির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলছে। 2020 সালে প্রকল্পটির কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 2023 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে 2 দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ হয়নি। যাত্রী ও চালকরা জানান, মহাসড়কের দুধারের একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে ধুলাবালি। এখানে একটা গাটুরা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, এখানে বহুত রোগী আছে, এরা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এবং আমরা যে রোডে গাড়ি চালাই ধুলাবালির কারণে আমাদের এখন অনেক শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। রাস্তাঘাট দ্রুত
যাত্রীরা যাতে বয়রানি না হয়, আমরা যাতে জামজাপ না করি। সায়দাবাদে কাজ করতে বরপার উৎসে একটু জাম থাকে, এরপর আর কোথাও কোনো জাম পাওয়া যায় না। 4 লেন প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রকল্পের 3টি প্যাকেজ ছিল। প্রথমটি আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল পর্যন্ত, দ্বিতীয়টি ছিল সরাইল থেকে তন্তর বাজার পর্যন্ত এবং তৃতীয় প্যাকেজটি ছিল ধরখার বাজার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত। এর মধ্যে তৃতীয় প্যাকেজটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রকল্প ব্যবস্থাপক বলেন, অনুমোদিত প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও তা 2027 সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের 60% কাজ শেষ হওয়ার কথাও জানান তিনি। প্রায় 31 কিলোমিটার সড়ক আমরা 1 মাসে 2 লেন চালু করে দিয়েছি এবং বাকি অংশের কাজ চলমান রয়েছে। আর কোথাও আমরা এখনো 4 লেন রাস্তা চালু করে দিতে পারিনি। আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যে হয়তো 4 লেন রাস্তা কিছু অংশে আমরা ছেড়ে দিতে পারবো। যানজট কমার পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান হাইওয়ে থানার কর্মকর্তারা। আমরা এটা প্রতিনিয়তই কাজ করছি, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিচ্ছি, আর যাতে মহাসড়কে কোনো অবস্থাতেই অবৈধ যানবাহন চলাচল না করতে পারে সেই জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 30 থেকে 40 হাজার যানবাহন চলাচল করে। নূর তাজমিন নীর, 71। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।